আমরা অনেক সময় ট্যাক্স সেভ করার জন্য আমরা কিন্তু গিফট ডিড বানিয়ে থাকি, কিন্তু সেই গিফট ডিডের মধ্যে দেখা যায় যে এমন কিছু ভুল আমরা করে ফেলি যার ফলে ভবিষ্যতে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব আপনি যখন কোনো গিফট ডিড বানাবেন, বিশেষ করে কোনো মুভেবল অ্যাসেটের জন্য কোনো গিফট ডিড বানাবেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনাকে নজর রাখতে হবে যাতে আপনার গিফট ডিডের মধ্যে কোনো ধরনের কোনো ভুল না থেকে যায়। এক নম্বর হলো, আপনি যখন গিফট ডিড বানাবেন সেখানে কিন্তু গিফট কথাটি ক্লিয়ার করে লিখতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাবা ছেলের মধ্যে কোনো একটা ট্রানজ্যাকশান ঘটেছে এবং সেখানে দেখা গেল যে একটা কোর্ট পেপারে সাধারণত লিখে নিলে কাজ হয়ে যায়। যদি আমাদের ছোট অঙ্কের কোনো ধরনের কোনো অ্যামাউন্ট হয়, ধরে নিলাম বাবা ছেলেকে কোনো একটা টাকা দিয়েছে এবং সেখানে লিখে দেওয়া হলো যে বাবা এ বিকে অর্থাৎ সন্তানকে টাকা ট্রান্সফার করেছে, এইটুকু লিখেই ছেড়ে দেওয়া হলো। এটা কিন্তু লিখলে হবে না। এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে এটা গিফট হিসাবে বাবা ছেলেকে দিয়েছে অথবা ছেলে বাবাকে দিয়েছে। তাহলে কিন্তু ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। নাহলে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে এই টাকাটা কী হিসাবে একে অপরকে দিয়েছে। 2 নম্বর হলো ক্যাশ ট্রানজ্যাকশান। অনেক সময় দেখা যায় বাবা সন্তানকে অথবা সন্তান বাবাকে কোনো ক্যাশে কোনো টাকা দিয়েছে। সেক্ষেত্রে দেখা গেল 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা কোনো কারণে দিয়েছে এবং সেটার একটা গিফট ডিড বানিয়ে নিল। এটাও কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা তৈরি করতে পারে। প্রথমত, যেহেতু ক্যাশে আপনাদের ট্রানজ্যাকশান হয়েছে, তার তো কোনো ধরনের কোনো প্রুফ নেই। ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রুফ কেউ চাইলেও আপনি দেখাতে পারবেন না। সুতরাং সেই গিফট ডিড কোথাও শো করা আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। আর 2 নম্বর যেই জিনিসটা, ইনকাম ট্যাক্সের রুলের মধ্যেও কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশানের ক্ষেত্রে বেশ কিছু লিমিট তৈরি করে দেওয়া হয়েছে। এর জন্য যখনই আপনি কোনো ধরনের কোনো ক্যাশে ট্রানজ্যাকশান করবেন, অবশ্যই আপনার কনসালটেন্টের পরামর্শ নিয়ে তারপরে আপনি অবশ্যই ক্যাশে ট্রানজ্যাকশান করুন এবং তার গিফট ডিড বানান, তার আগে পর্যন্ত নয়। 3 নম্বর, আপনি যদি ব্যাংকে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশান করে থাকেন, সেক্ষেত্রে ব্যাংক ট্রানজ্যাকশানের যে ডিটেল আছে সেই ডিটেল কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। যদি ধরে নিলাম যে আপনি চেকে কোনো পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, চেক নাম্বার আর চেকের কি ডেট ছিল সেটাও কিন্তু আপনি আপনার গিফট ডিডের মধ্যে মেনশন করে দিলে খুবই ভালো হয়। এবার কোনো কারণবশত যদি দেখা যায় যে আপনি অনলাইন ট্রান্সফার করেছেন, সেক্ষেত্রে যে ট্রান্সফার আইডিটা রয়েছে সেই ট্রান্সফার আইডি এছাড়া যে ডেটটি রয়েছে সেই ডেটটি অবশ্যই মেনশন করে দেবেন। এর সাথে সাথেই আসছে 4 নম্বর, যখন আপনি ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন একজনের থেকে আরেকজনের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে যে ন্যারেশন থাকবে সেই ন্যারেশনেও কিন্তু উল্লেখ করবেন যে এটা গিফট হিসাবে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার ব্যাংকেও যদি সেই ন্যারেশনটি আসে এবং তার এগেনস্টে আপনার একটা গিফট ডিডও করা থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যায় আপনি পড়বেন না। 5 নম্বর, খুব অল্প সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে গিফট ডিড রয়েছে কিন্তু ব্যাংকের কোনো ধরনের কোনো এফেক্ট নেই, অর্থাৎ ক্যাশেও ট্রানজ্যাকশান সে করেনি। সে গিফট ডিডের মধ্যে লিখে রেখেছে যে এসবিআই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা গেছে, কিন্তু কোনো ধরনের কোনো ট্রেস কিন্তু ভবিষ্যতে পাওয়া যাচ্ছে না। কেননা সেখানে সে দেখা যাবে যে হতে পারে সে ডেট উল্লেখ করেনি অথবা চেক নম্বর উল্লেখ করেনি। সুতরাং কোন টাকাটা যে ট্রান্সফার হয়েছে এবং কোন টাকার এগেনস্টে এই গিফট ডিডটা সেটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রেও ভবিষ্যতে সমস্যা হতে পারে। অথবা দেখা গেল যে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট এখন আর ইউজ করছেন না, সুতরাং সেই ব্যাংকের কোনো ধরনের কোনো স্টেটমেন্ট আপনার কাছে নেই। সেক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে যে আপনার গিফট ডিড রয়েছে কিন্তু কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নেই। এসব ক্ষেত্রেও কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদি বড় অঙ্কের অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সেই ব্যাংক থেকে আপনি ব্যাংক স্টেটমেন্ট তুলে তার একটা ফটোকপি অ্যাটলিস্ট আপনার কাছে রেখে দিন, অথবা দুজনের ব্যাংক স্টেটমেন্টের একটা ফটোকপি সেই গিফট ডিডের মধ্যেই অ্যাটাচ করে দিন। 6 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গিফট করার পর অনেক ব্যক্তি ভাবেন যে সেখানেই তাদের কিন্তু কাজ শেষ, কেননা গিফটের উপর কোনো ধরনের কোনো ট্যাক্স হয় না, বিশেষ করে রিলেটিভরা দিলে। যদি বন্ধুবান্ধব দেয় সেক্ষেত্রে 50,000-এর ওপরে হলে আমরা জানি যে একটা ট্যাক্স পড়ে, কিন্তু রিলেটিভ যখন দিচ্ছে তখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পড়ছে না।
স্বাভাবিকভাবে দুপক্ষই ভাবছে যে তাদের কোনো কিছু আর দেখানোর প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি টাকা দেন সেক্ষেত্রে আপনাকে না দেখালেও চলবে, কিন্তু যে গিফট পাচ্ছে তাদের ক্ষেত্রে এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক্সেমটেড ইনকামের ঘরে একটা অপশান এনেছে। সেটা সম্পর্কে আমরা একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, যে আপনি কিভাবে আপনি কোনো ধরনের কোনো গিফট পেলে আপনি দেখাতে পারেন ইনকাম ট্যাক্সের ফর্মের মধ্যে। সেটা দেখে নেবেন এবং সেটি অবশ্যই আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন সেই ঘরে গিয়ে আপনি দেখিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা ভবিষ্যতে আসবে না। 7 নম্বর, অনেক ব্যক্তি আছে যে দেখা গেল যে একে অপরকে গিফট দিল এবং তার এগেনস্টে তারা গিফট ডিটও তৈরি করলো, কিন্তু তার মধ্যে কোনো ধরনের কোনো কন্ডিশন মেনশন করে দিল। অর্থাৎ আমি তাকে 5 লক্ষ টাকা গিফট দিলাম, তার বিনিময়ে তাকে আমার এই কাজটি করতে হবে অথবা আমাকে এটি দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যতই সেটা গিফট ডিট হিসাবে লিখুন, সেক্ষেত্রে সেটা আর গিফট থাকছে না। সুতরাং কোনো ধরনের কোনো কন্ডিশন কিন্তু মেনশন করা যাবে না আপনার গিফট ডিডের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। 8 নম্বর, অবশ্যই আপনি খেয়াল রাখবেন যখন গিফট ডিড বানাচ্ছেন তখন জানি আপনার প্যান কার্ড, আধার কার্ডের যে স্পেলিং আছে আপনার নামের, দুজনের ক্ষেত্রেই যে নামের যে স্পেলিং আছে সেই স্পেলিংগুলো জানি মিসম্যাচ না করে। এর সাথে সাথে অবশ্যই খেয়াল রাখবেন যে ডোনার এছাড়া ডোনি দুজনেরই জানি আধার নম্বর, প্যান নম্বর, যদি সম্ভব হয় ভোটার আইডি কার্ডের নম্বর, সমস্ত কিছু সেখানে মেনশন করে দেওয়া। তাহলে কিন্তু আপনার গিফট ডিডকে ভবিষ্যতে কেউ বলতে পারবে না যে এটা অন্য কারো গিফট ডিড। দেখা গেল যে কেউ গিফট তৈরি করেছে, তার নাম সুজিত সাহা, এখন আমি সেই গিফট ডিড কারো কাছে প্রেজেন্ট করলাম এবং বললো এটা এই সুজিত সাহার নয়, এটা দ্বিতীয় কোনো সুজিত সাহার গিফট ডিড আছে। আপনি যদি আপনার প্যান নম্বর, আধার নম্বর মেনশন করে দেন, সেক্ষেত্রে সেটাকে ইগনোর করার জায়গা কিন্তু কারোর থাকবে না। 9 নম্বর, অনেক ক্ষেত্রেই মনে করেন অনেক ব্যক্তি যখন গিফট ডিড বানাচ্ছে, যে গিফট করছে অর্থাৎ ডোনার যিনি আছেন তিনি সিগনেচার করলেই কিন্তু কাজ হয়ে যাবে। এটা কিন্তু একেবারেই নয়, যে ডোনি আছে অর্থাৎ যে গিফট নিচ্ছে তাকেও কিন্তু সেখানে সিগনেচার করতে হবে। সুতরাং যখন গিফট ডিড বানাবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জানি দুজনেই উপস্থিত থাকেন এবং দুজনেই সেই গিফট ডিডে সিগনেচার করেন। আমি রেজিস্টার গিফট ডিডের কথা বলছি না, যেগুলো ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে একটা নোটারি করা হয়, সেক্ষেত্রেও আপনারা দুজনেই সময় সুযোগ মতন সেখানে কিন্তু সিগনেচার করে নেবেন। 10 নম্বর, গিফটের পরিমাণ যদি অনেকটাই বড় হয়, ধরে নিলাম 50 লাখের ওপরে অথবা 1 কোটির উপরে কোনো টাকা ট্রান্সফার হয়েছে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে যদি সম্ভব হয় দুজন উইটনেসকে রেখে সেখানে দুজন উইটনেসের সিগনেচার অবশ্যই করে রাখবেন। আর 11 নম্বর বলবো যে যদি কোনো কারণবশত যদি দেখা যায় জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের কোনো টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে দুজনের সিগনেচারই কিন্তু আপনারা সেখানে রাখবেন। উদাহরণ হিসাবে বলি যে ধরে নিলাম বাবা মার একটা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, এবার বাবা মার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সন্তানের অ্যাকাউন্টে 10 লাখ টাকা গেছে, এখন আপনি চাইছেন যে তার এগেনস্টে একটা গিফট ডিড তৈরি করে নিতে। এখন ধরে নিলাম যে বাবার ফার্স্ট নেম রয়েছে, মায়ের সেকেন্ড নেম রয়েছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ডোনার হিসাবে কিন্তু বাবা মা দুজনকেই রাখতে, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না বা কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না যে সেখানে দুজনেরই সিগনেচার নেই। সবার শেষে বলবো এটা যে আলোচনা করলাম এটা কিন্তু পুরোপুরি রকমভাবে মুভেবল অ্যাসেটের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি কোনো টাকা একজনের ব্যাংক থেকে আরেকজনের ব্যাংকে ট্রান্সফার করি সেক্ষেত্রে কী হবে, এবং সেক্ষেত্রে ন্যাচারালি দেখা যায় যে আমাদের রেজিস্ট্রি না করলেও হয়, গিফট ডিডকে সাধারণত নোটারি করলেই কাজ চলে যায়, কিন্তু ইমুভেবল প্রপার্টি যখন আপনি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করা কিন্তু বাধ্যতামূলক। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।